গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মডেল স্টাডি পয়েন্ট। তো আজকে আমরা ইংলিশে 4 নম্বর যে সেটটা করব, সেই 4 নম্বর সেটটা আমরা আগে 3টে সেট দিয়েছিলাম এবং এটা আমাদের 4 নম্বর সেট। ঠিক আছে, তো 4 নম্বর সেটের উত্তরগুলো আমরা ফটাফট দেখে নেব। চলো কি বলেছে প্রথম। দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট ইট মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ। কী হবে এটা? উত্তর করা আছে আমাদের। ঠিক আছে, ডার্ক কর্নার। কেন ডার্ক কর্নার? কারণ বলল যে আইস হ্যাবিটের যে গল্প, সেই গল্পই লেখক কোথায় অবশ্যই বসেছিল, তাহলে কোথায় বসেছিল? ডার্ক কর্নারে। ঠিক আছে, ডার্ক কর্নারে লেখক বসেছিল। তারপর আমরা দেখে নেবো, তারপরে দেখে নেবো যে 2 নম্বর কোশ্চেন কি আছে। কালামস ফাদার কনভেইড স্পিরিচুয়াল কনসেপ্টস ইন। কালামের বাবা যে স্পিরিচুয়াল মানে ধার্মিক যে ব্যাপারগুলো, সেগুলো কিসে মানুষকে বুঝিয়ে দিত? কীভাবে? সিম্পল ডাউন টু আর্থ তামিল। কিন্তু সিম্পল ডাউন টু আর্থ তামিল ভাষাতে কিন্তু তিনি ধর্মীয় ব্যাপারগুলো বুঝিয়ে দিতেন। যেহেতু ধর্মীয় ব্যাপারগুলো কিসে লেখা থাকতো? অ্যারাবিকে। তো সেই জন্য কিন্তু অ্যারাবিক থেকে তামিলের কিন্তু তিনি ট্রান্সলেশন করে বলে দিতেন মানুষকে, সাধারণ মানুষকে। 3 নম্বর, ব্যাক হোম মিসেস বেটস স্যাট অন হার ডে বেড। ঠিক আছে, বাড়ি ফিরে মিসেস জোন্স কোথায় বসেছিল? না, ডে বেড, বা যাকে আমরা সোফা টাইপের বলি আর কি। 4 নম্বর, দ্য বিয়ার্ডেড ম্যান রিজলভ টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক হোম। দাড়িওয়ালা ব্যক্তিটি সে মনে মনে স্থির করেছিল রাজাকে, জারকে কিল করার জন্য, হত্যা করার জন্য। কোথায়? অন হিজ ওয়ে ব্যাক, তার বাড়ি ফেরার পথে। ঠিক আছে, এটা উত্তর। নেক্সট আমরা দেখে নেব 5 নম্বর। দেখো, পোয়েট্রি থেকে আমরা দেখে নেব কিছু। পোয়েট্রি থেকে কি আছে? দ্য আন্ডারটোন অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ ওয়ান অফ সার্কাজম অ্যান্ড আয়রনি। ঠিক আছে, যে অন কিলিং এ ট্রি যে কবিতাটা, সেই কবিতাটা এক ধরনের সার্কাজম বা তির্যক টাইপের কবিতা। ঠিক আছে, যে আন্ডারটোন আছে, এর ভিতরে একটা টোন আছে, আয়রনি মানে এর ভেতরে আর একটা মানে আছে, সেই মিনিংটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো সার্কাজমের আয়রনি হবে, এটা সঠিক উত্তর। নেক্সট, দ্য হলো ফুল অফ লাইট ইন দ্য পোয়েম অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি ইন্ডিকেটস। এটা কি হবে? দ্য কনকেভ পার্ট অফ দ্য মাউন্টেন। যে গর্তগুলোকে বুঝিয়েছে অ্যাজ লিভ ইন দ্য ভ্যালিতে, সেই গর্তগুলো দ্য কনকেভ পার্ট অফ দ্য মাউন্টেন, মানে এবড়ো খেবড়ো যে পার্ট, মাউন্টেনে পর্বতের যে এবড়ো খেবড়ো পার্টগুলোকে বোঝানো হয়েছে, সেগুলো সব কি হয়ে যায়? সান রে দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। নেক্সট কি বলেছে? ইন শেক্সপিয়ারিয়ান সনেট সিকোয়েন্স শ্যাল আই কম্পেয়ার দি হোল্ডস দ্য সিরিয়াল নাম্বার। এটা আমরা সবাই জানি, শ্যাল আই কম্পেয়ার কত নম্বর সনেট? সেটা হচ্ছে 18 নম্বর সনেট, 18। খুব সহজ। নেক্সট দেখে নেবো 8 নম্বর আমরা, যে দ্য গ্রাসহপার সিংস অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড। গ্রাসহপার কোথায় তার গান করছিল? কোথায়? কার কাছে? নিউ মর্ন মিড, সদ্য কাটা যে তৃণভূমি, তার কাছে কিন্তু গ্রাসহপার লুকিয়ে গান করছিল। এবার আমরা ড্রামায় দেখে নেবো 4টে। দেখো 4টে ড্রামা কি আছে। এগার্ড ইজ অ্যান এক্সপ্রেশন অফ সারপ্রাইজ। ঠিক আছে। নেক্সট, ক্যারাফে ইজ আ কন্টেইনার মেড অফ গ্লাস। ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেবো যে পিটিফগার ইন্ডিকেটস লয়ার্স আ চিপ বাজেট লয়ার্স কিন্তু। ঠিক আছে। নেক্সট, মিল্ক সোপ ইন্ডিকেট সিলি অ্যান্ড উইক পারসন। মিল্ক সোপ, দুধের দাঁত, মানে বোকা এবং দুর্বল টাইপের লোক, তাদের বলা হয় মিল্ক সোপ। ঠিক আছে। তো এই ছিল আমাদের এমসিকিউ পার্ট। এইবার আমরা দেখে নেবো যে এসিকিউ এর যে উত্তরগুলো। তোমরা খাতায় এগুলো উত্তরগুলো লিখে নেবে। প্রথম যে এসিকিউ এর, তার প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল, দেখো, হোয়াই ডিড দ্য গার্ল কো প্যাসেঞ্জার আটার থ্যাঙ্ক গুডনেস। উত্তর কি হবে? দ্য গার্ল কো প্যাসেঞ্জার আটার থ্যাঙ্ক গুডনেস টু এক্সপ্রেস দ্যাট ইট ওয়াজ, মানে ইট ওয়াজ জাস্ট আ শর্ট জার্নি। জাস্টটা না লিখলেও হবে, তো ইট ওয়াজ আ শর্ট জার্নি। ঠিক আছে, এটা হলো আমাদের আসল উত্তর। যেহেতু
এটা একটা ছোট্ট জার্নি ছিল, তাই জন্য মেয়েটি থ্যাংক গুডনেস বা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিল। নেক্সট আমরা দেখে নেব যে কোশ্চেন কি ছিল, মেনশন ওয়ান অফ দ্য টু ভিভিড মেমোরিজ অফ কালামস চাইল্ডহুড। কালামের ছোটবেলাকার দুটো স্পষ্ট যে মেমোরিজ, স্মৃতি, সেগুলো কি? নাম্বার one of the most vivid memories of Kalam's childhood is his father and his father's friend each dresses in traditional attire. এটা ছিল একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ তার জীবনের স্মৃতি, মেমোরি, যে কি তার বাবা এবং তার বাবার বন্ধু পাকসি লক্ষ্মণ শাস্ত্রী, এটার নাম উল্লেখ করা যেতেও পারে আবার নাও যেতে পারে। দুইজনে কিন্তু তারা তাদের গতানুগতিক যে পোশাক, মানে আব্দুল কালামের বাবা তিনি কিন্তু পাঞ্জাবি, পায়ে প্যান্ট, টুপি, যে মুসলিমদের পোশাক সেটা পরে থাকতেন, এবং পাকসি লক্ষ্মণ শাস্ত্রী তিনি কিন্তু পুরোহিত, তার ভাগবা যে ড্রেস সেই ড্রেস কিন্তু পরে থাকতেন। এটাই তার কাছে একটা বিরাট গুরুত্বপূর্ণ স্মৃতি। তারপর দেখো, ফর হোয়াট পারপাস ডিড মিসেস জোন্স অফার রজার $10? কিসের জন্য মিসেস জোন্স রজারকে $10 অফার করেছিল? এটার সঠিক উত্তর কি হয়ে যাবে? মিসেস জোন্স অফার্ড $10. মিসেস জোন্স অফার্ড রজার $10 টু বাই আ পেয়ার অফ ব্লু সোয়েড শুজ। কি না, তাকে কি জন্য দিয়েছিল টাকাটা $10? এক জোড়া ছাগ চামড়ার জুতো কেনার জন্য। ওকে, এরপর আমরা দেখে নেব 4 নম্বর কোশ্চেন, ফর হুম ডিড দ্য জার লুক অ্যারাউন্ড গোয়িং আউট ইনটু দ্য পাউচ? কাকে খুঁজতে যার সেই যে পাউচ বা বারান্দায়, সেই বারান্দায় গেছিল? ফর দ্য হারমিট দ্য জার লুকড অ্যারাউন্ড গোয়িং আউট অফ দ্য ইনটু দ্য পোর্চ। তাহলে হারমিটকে খোঁজার জন্য কিন্তু, ঠিক আছে, লুকিং ফর হারমিট বা সন্ন্যাসীকে খোঁজার জন্য। নেক্সট আমরা দেখে নেবো, তোমরা খুব ভালো করে আমি বাংলাতেও বলে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে তোমাদের সুবিধা হবে। হোয়াই অ্যালোন ম্যান বিন সেন্ট ইনটু দিস লাইফ? কেন মানুষকে শুধুমাত্র কি উদ্দেশ্যে এই জীবনে পাঠানো হয়, এই পৃথিবীতে পাঠানো হয়? খুব ভালো কোশ্চেন এবং অ্যান্সারটাও খুব ভালো। ম্যান হ্যাজ বিন সেন্ট ইনটু দিস লাইফ টু ডু গুড ফর হিউম্যান বিইংস। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি পারপাস গডের কি না, মানুষের ভালো করার জন্য, টু ডু গুড ফর হিউম্যান বিইংস। তারপরে নেক্সট দেখে নেব, হোয়াই ডিড মিসেস জোন্স আস্ক রজার টু রান দ্য কম থ্রু হিজ হেয়ার? কেন মিসেস জোন্স রজারকে বলেছিল যে তোমার মাথায় একটু চিরুনি দিয়ে আঁচড়ে নাও? কেন? তার উত্তরটা আমরা দেখে নেব। মিসেস জোন্স আস্কড রজার টু রান দ্য কম থ্রু হিজ হেয়ার বিকজ হি উইল লুক প্রেজেন্টেবল। যাতে করে রজারকে দেখতে নম্র, ভদ্র, সুষ্ঠু, সবল একজন ভালো ছেলে লাগে, তাই জন্য কিন্তু মাথায় চুলটা আঁচড়ানো জরুরি। নেক্সট আমরা দেখে নেব যে হাউ ফার ওয়াজ দ্য ফেমাস শিবা টেম্পল ফ্রম কালামস রেসিডেন্স? কালামের বাড়ি থেকে শিবা টেম্পল কতটা দূর ছিল? খুবই সহজ। দ্য ফেমাস শিবা টেম্পল ইজ 10 minutes ওয়াকিং ডিস্টেন্স ফ্রম কালামস রেসিডেন্স বা কালামস হাউস। 10 মিনিটের হাঁটা পথ ছিল মাত্র শিবা টেম্পল কালামের বাড়ি থেকে। ওকে, লাস্ট কোশ্চেন প্রসিড আমরা দেখে নেব যে হোয়াই ডিড দ্য গার্ল কো প্যাসেঞ্জার উইশ টু ভিজিট মুসৌরি অ্যান্ড হোয়েন? এর উত্তরটা, দ্য গার্ল কো প্যাসেঞ্জার উইশ টু ভিজিট মুসৌরি বিকজ শি লাভস দ্য হিলস অ্যান্ড ইট ইজ স্পেশালি ইন অক্টোবর। কারণ সেই মেয়েটি, গার্ল যে সহযাত্রী, সে কিন্তু he actually loves to see the hills in October. সে কিন্তু অক্টোবরে পাহাড় দেখতে ভালোবাসতো, তাই জন্য কিন্তু সে মুসৌরি যেতে চেয়েছিল। and there is no other place beautiful than Mussoorie in India to watch hills. ঠিক আছে, এবার আমরা পোয়েট্রির এসিকিউগুলো দেখে নেব। পোয়েট্রির প্রথম কোশ্চেন বলেছে হোয়েন ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড? কখন একটা গাছের সমস্ত শক্তি সেটা এক্সপোজ হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে?
the strength of the tree exposed when it is pulled out entirely from the earthscape. যখন একটা গাছকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলা হয়, পৃথিবীর গহ্বর থেকে মূল শুদ্ধ উপড়ে ফেলা হয়, তখন কিন্তু সেই গাছের স্ট্রেংথ এক্সপোজ হয়ে যায়। 2 নম্বর দেখে নেব, হোয়াট ডু দ্য two red holes indicate in the poem As Live in the Valley? As Live in the Valley কবিতায় দুটো লাল গর্ত বলতে কি বোঝানো হয়েছে, কি ইন্ডিকেট করা হয়েছে? উত্তরটা আমরা খুব ভালোভাবে দেখে নেব। দেখো, the phrase two red holes indicate that the soldier has been shot to death. সৈনিকটিকে গুলি করে হত্যা করা হয়েছে। তারই নাম ও নিশান কিন্তু তার এই দুই বুকের পাঁজরে কিন্তু ছিল, গুলির কারণে সেই তার বুক দিয়ে কিন্তু রক্ত ঝরছিল। তারপর দেখো এক সাইডটা দেখে নেবো, হু আর নট লাইকলি টু ডিস্টার্ব দ্য ইয়াং সোলজার্স রেস্ট। কাকে ইয়াং সোলজারের যে সৈনিকের রেস্টটাকে ডিস্টার্ব করতে বারণ করছিল? তাহলে দ্য হামিং ইনসেক্টস আর নট লাইকলি টু ডিস্টার্ব দ্য ইয়াং সোলজার্স রেস্ট। গুনগুন করা পতঙ্গগুলিকে কিন্তু বারণ করা হচ্ছিল যে ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব যে হাউ ডাজ এভরি ফেয়ার ডিক্লাইন সামটাইমস ফ্রম ফেয়ার। কিরম ভাবে প্রত্যেক সুন্দর বস্তুর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাহলে এটা আমরা উত্তর কি দেখে নেব যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর উইথ দ্য নেচার চেঞ্জিং কোর্স। একদম কবিতার লাইন, যে হঠাৎ চেঞ্জ হয়ে যায় নতুবা বাই অর উইথ নেচার চেঞ্জিং কোর্স, না হয়তো যে সময়ের পরিবর্তনশীল ধারায় আমাদের কিন্তু প্রত্যেক সুন্দর বস্তুর সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। তারপর তোমরা দেখে নেবে যে হোয়াট ইজ নেভার ডেড ইন কিডস পোয়েম। কিডসের কবিতায় কি কোনোদিন মারা যাবে না? দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর গান, পৃথিবীর কবিতা, যেটা কিন্তু কোনোদিন সিজ হয়ে যাবে না, যেটা কোনোদিন ডেড হয়ে যাবে না, যেটা এই পৃথিবী থেকে হারিয়ে যাবে না, সেটা আমরা কিডসের কবিতায় দেখতে পাই, দ্য পোয়েট্রি অফ আর্থ। নেক্সট আমরা দেখে নেব যে হোয়েন ডাজ ফ্রস্ট রাইট সাইলেন্স। কখন ফ্রস্ট তুষারপাত কিন্তু সাইলেন্স ডেকে আনে? তাহলে এটার আমরা উত্তর কি লিখে দেবো যে ইন আ লোন উইন্টার ইভিনিং ফ্রস্ট রেথস সাইলেন্স। একটা একাকী সন্ধ্যের শীতে তুষারপাত কিন্তু চারিদিকে সাইলেন্স তৈরি করে, চারিদিকে আমাদের নীরবতা তৈরি করে। সেকেন্ড লাস্ট যেটা আছে, হাউ লং ডাজ শেক্সপিয়ার সনেট লিভ। কিরম ভাবে শেক্সপিয়ারের সনেটটা বেঁচে থাকবে? এটার উত্তর আমরা খুব সুন্দরভাবে দিতে পারি। সেটা কিরম ভাবে দেবো যে শেক্সপিয়ার সনেট লিভস অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি। শেক্সপিয়ারের সনেট ততদিনই বেঁচে থাকবে যতদিন মানুষ দেখতে পাবে এবং যতদিন মানুষ নিঃশ্বাস নেবে এবং যতদিন মানুষ চোখে দেখতে পাবে। তার মানে হলো টিল দ্য ডেট অফ রেজারেকশন, টিল দ্য ডেট অফ কায়ামত, কায়ামত সে কায়ামত তাক। ঠিক আছে, জনম জনম, যতদিন অবধি মানুষ পৃথিবীতে কায়েম থাকবে ততদিন অবধি কিন্তু মানুষ শেক্সপিয়ারের এই সনেটগুলো পড়বে। অ্যাকচুয়ালি হি ইজ প্রেজেন্টিং, হি ইজ ব্র্যান্ডিং হিমসেলফ, হি ইজ হিমসেলফ আ ব্র্যান্ড। তারপর কি লাস্ট কোশ্চেন, দেন ইট ইজ ডান, হোয়াট ইজ ইন্ডিকেটেড হিয়ার। তারপর এটা সম্পূর্ণ হয়। এখানে ইট ইজ ডান বলতে কি বোঝানো হয়েছে? দেন ইট ইজ ডান ইন্ডিকেটস ফাইনালি দ্য ট্রি উইল ডাই। যখন গাছটিকে সম্পূর্ণ কাটা হবে এবং গাছটি সম্পূর্ণরূপে মারা যাবে তখন হবে যে কাজ সুসম্পূর্ণ, কমপ্লিট। তাহলে আজকে আমাদের 4 নম্বর সেটও কিন্তু কমপ্লিট। আমরা আগামীকাল আবার 5, 6, 7 সব সেটগুলো নিয়ে আসবো। তোমাদের কিরকম লাগছে ভিডিওগুলো তোমরা অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে জানাবে। ধন্যবাদ।